নমস্কার। আজকের ডাকবাক্সের বিষয়টা একটু অন্যরকম। আজ বলবো পীর আলির কথা। পীর আলি, যাকে আমরা রবি ঠাকুরের বংশের আমরা বলি তো যে পীর আলি ব্রাহ্মণ। কিভাবে এই পীর আলি হলেন রবি ঠাকুরের বংশধর এবং পীর আলি কে ছিলেন আসলে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এটার জন্য প্রথমেই আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে বঙ্গদেশে ব্রাহ্মণ কুলের আবির্ভাব কিভাবে হলো। এবং প্রথম ৫ জন যে ব্রাহ্মণ এসেছিলেন, ক্ষিতিশ ছিলেন শাণ্ডিল্য গোত্রের, সুধানিধি বাৎস গোত্রীয়, সৌরভী নামে যিনি এসেছিলেন তিনি হচ্ছে সাবর্ণ গোত্রীয়, এবং মেধাতিথি ভরদ্বাজ এবং বিতরাগ ছিলেন কাশ্যপ গোত্রের। এই ৫ জন মূল ব্রাহ্মণের ৫ পুত্র ছিল। তারাও কিন্তু বঙ্গদেশে পরবর্তীকালে শাখা বিস্তার করে, যেমনি ভট্ট নারায়ণ, ছান্দর, বেদগর্ভ, শ্রীহর্ষ ও দক্ষ। এই যে দক্ষ, পঞ্চম ব্রাহ্মণ পুত্রের নাম বললাম দক্ষ, এই দক্ষর থেকেই পরবর্তীকালে একটা শাখা তৈরি হয় যা ঠাকুরবাড়ির শাখার সঙ্গে যুক্ত। এখানে দুটো বংশধারার কথা আমি বলবো। প্রথমে আমি বলছি এই দক্ষের বংশের কথা। পরবর্তী পুরুষ ছিলেন ধীর, এবং ধীরের যে সপ্তম পুরুষ তিনি হলেন রঘুপতি আচার্য, যাকে আমরা অনেকে কনক দণ্ডী গুড় নামেও চিনে থাকি। ইনি ব্রহ্মাচার্য মানে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, দিয়ে দণ্ডী মানে কাশীর দণ্ডী সমাজ তাকে দণ্ডী উপাধি দেন, তাই তিনি কনক দণ্ডী গুড় নামেও পরিচিত। এই কনক দণ্ডী গুড় বা রঘুপতি আচার্যের একটি শাখা পরবর্তীকালে পিরালি দোষে দুষ্ট হয়। তাহলে পিরালি দোষটা কি সেইটা নিয়ে আমি বলবো, কোন শাখা, এবং সব থেকে জরুরি যেটা যে কোন শাখা। রঘুপতি আচার্যের চতুর্থ পুরুষ, পরের চতুর্থ পুরুষ জয়কৃষ্ণ ব্রহ্মচারী। তার দুটো পুত্র ছিল, একজনের নাম ছিল নাগর, আরেকজনের নাম দক্ষিণানাথ। এই নাথের আবার 4টি পুত্র ছিল, কামদেব, জয়দেব, রতিদেব এবং সুখদেব। এই 4 জনের মধ্যে এই কামদেব এবং জয়দেব পরবর্তীকালে যবনদের সংস্পর্শে আসার ফলে ব্রাহ্মণ সমাজ তাদের সমাজচ্যুত করে এবং পিরালি বলে পরিচিত হয়। কিন্তু কেন পিরালি, পিরালির নামটাই বা এলো কেন? সেই সময় কিন্তু তুর্কি বিজয়ের ফলে বাংলায় মুসলিম সাম্রাজ্য বিস্তার লাভ করছে, এবং খান জাহান আলী নামক এক ব্যক্তি সেই সময়ে সুন্দরবন মানে অধুনা খুলনা জেলার সুন্দরবন অংশের একটা গ্রাম, চেঙ্গুটিয়া পরগনার অন্তর্গত একটা গ্রাম, সেইখানে নিজের মানে অধিকার বিস্তার লাভ করে। এবং এই যে জনৈক এই যে খান জাহান আলী, তার সঙ্গে তাহের বলে এক ব্যক্তিও কিন্তু সেখানে গিয়ে উপনিবেশ স্থাপন করে। এই তাহের কে ছিলেন? তাহের ছিলেন নবদ্বীপের একটা গ্রাম, পিরাল্লা গ্রাম বা পীরলিয়া গ্রাম, এইখানকার একটি ছেলে, একজন ব্যক্তি, যিনি এই যে তুর্কি বিজয়ের পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে অনেকে মুসলিম ধর্ম, অনেক ব্রাহ্মণ এবং হিন্দু ধর্ম থেকে অনেক মানুষ মুসলিম ধর্ম গ্রহণ করে ধর্মান্তরিত হন। এই তাহের কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন, যে ছিল পূর্বে ব্রাহ্মণ এবং পরবর্তীকালে তিনি তাহের নাম হন এই খানজাহানের সঙ্গে থেকেই। এবং এই ব্যক্তিকেই বলা হতো, যেহেতু তার গ্রামের নাম ছিল পিরাল্লা, তাকে বলা হতো পিরাল্লা খাঁ। এই পিরাল্লা খাঁ বা পীর আলী, তার থেকেই তার সংস্পর্শে এসেছিলেন কামদেব এবং জয়দেব। ফলে যবন দুষ্ট হয়ে তাদের নাম হয়, মানে তারা পরিচিত হন পিরালি হিসাবে। পিরালি হিসাবে তারা পরিচিত, ব্রাহ্মণ সন্তান পিরালি হন। কিন্তু এই প্রসঙ্গে একটা বিষয় বলার দরকার, সেটা হচ্ছে যে পিরালির এই তাহের খাঁয়ের
মানে প্রধান কর্মচারী হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই কামদেব এবং জয়দেব। এবং এর পিছনে একটা মানে প্রচলিত গল্প আছে যে তারা কিভাবে মুসলিম ধর্ম গ্রহণ করেন, কামদেব এবং জয়দেব, এবং কামাল খাঁ এবং জামাল খাঁ নাম নেন পরবর্তীকালে। সেইটা হচ্ছে একবার এই পিরালি একটা রোজার সময়, এটা কথিত একটা গল্প আছে যে রোজার সময় লেবুর গন্ধ নিচ্ছিলেন। তো তখন এদের এই কামদেব এবং জয়দেব এরা বলে যে গন্ধে তো ভোজন হয়, যেটা প্রচলিত আছে যে গন্ধে ভোজন হয়, তাহলে তো আপনার রোজা নষ্ট হলো। এই কথা বলাতে পিরালির ভেতরে একটা কোথাও তার একটা প্রতিশোধের স্পৃহা বলুন যাই বলুন সেরকম একটা জাগলো। তিনি একদিন এক মজলিস ডাকলেন এবং সেখানে এই ব্রাহ্মণদেরকে আমন্ত্রণ জানালেন। এবং চারিদিক থেকে যখন মুসলমানি সুগন্ধের খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে, তখন পিরালি বললেন যে এই যে গন্ধ তোমরা নিচ্ছ, তোমরা তো ব্রাহ্মণ সন্তান, তোমাদেরও সকলের কিন্তু জাত গেল, অর্থাৎ তোমরাও কিন্তু এখন মুসলমান হয়ে গেলে। এবং তাদেরকে কথিত আছে যে তাদেরকে গোমাংস ভক্ষণ করানো হয় জোর করে, এবং তারা ধর্মান্তরিত হন কামাল খাঁ এবং জামাল খাঁ নামে পরিচিত হন। তাহলে চার ভাইয়ের মধ্যে কামদেব জয়দেব যখন যবন সংস্পর্শে এসে পিরালি হয়ে গেল, তখন রতিদেব আর সুখদেব এরা দুজন কিন্তু তার জ্ঞাতি গোষ্ঠী হচ্ছে। ফলে সমাজে এই পুরো গোষ্ঠীটাই একটা পিরালি ব্রাহ্মণ গোষ্ঠী নামে পরিচিত হলো, যদিও রতিদেব এবং সুখদেব কিন্তু ধর্ম পরিবর্তন করেননি। এই সুখদেবের কন্যা রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের একটা ধারার মধ্যে যুক্ত আছেন, সেইটা এবার আমি বলবো। যদিও এই ঠাকুর পরিবার কিন্তু এই বংশের সঙ্গে মানে পিতৃতান্ত্রিক পর্যায়ের সঙ্গে যুক্ত নয়, তাহলে এই যে সুখদেবের কন্যা বিবাহ সূত্রে যার সাথে আবদ্ধ হয়েছিলেন সেই জগন্নাথ কুশারী হচ্ছে রবীন্দ্রনাথের বংশধারার আদিপুরুষ। তাহলে জগন্নাথ কুশারীর সঙ্গে সুখদেবের কন্যা পিঠাভোগ জমিদার জগন্নাথ কুশারীর সঙ্গে সুখদেবের কন্যার বিবাহ হওয়াতে এই জগন্নাথ কুশারীকে তার পরিবার ত্যাগ করে, কারণ পিরালি ব্রাহ্মণের কন্যার সঙ্গে যুক্ত হওয়াতে তারা মনে করে যে তাদের জাত গেছে। এবং সুখদেব এই জগন্নাথ কুশারী পরবর্তীকালে তার স্ত্রীর সঙ্গে শ্বশুর গৃহেই বসবাস শুরু করেন। জগন্নাথ কুশারীর একটা ছোট্ট বংশ পরিচয় দেওয়া খুব দরকার। এই যে জগন্নাথ কুশগ্রাম, বর্ধমান জেলার যে কুশগ্রাম ছিল, সেই গ্রামের কুশারী গ্রাম থেকে কুশারী উপাধিটি আসে। এবং ইনার এই জগন্নাথ কুশারীর যে পূর্বপুরুষ ভট্টনারায়ণ, তার পুত্র দীন, এবং দীনের অষ্টম বা দশম পুরুষ হচ্ছে জগন্নাথ কুশারী। এবার জগন্নাথ কুশারীর পরবর্তীকালে, অর্থাৎ জগন্নাথ কুশারী আর সুখদেবের কন্যার পরবর্তীকালে পুরুষোত্তম নামে যে একটি পুত্র ছিল, যে তাদের দ্বিতীয় পুত্র, সেই পুরুষোত্তমের প্রপৌত্র রামানন্দের আবার দুই পুত্র মহেশ্বর সুখদেব, আর মহেশ্বরের পুত্র পঞ্চানন। এই পঞ্চানন থেকেই কিন্তু ঠাকুর কুশারী পরিবর্তিত হয়ে ঠাকুর উপাধিটি প্রচলিত হয়। এই কি করে হয় তার কারণ এবার সেটা আমি বলবো। এই পঞ্চানন এবং পঞ্চাননের পিতা মহেশ্বর মারা যাবার পরে পঞ্চানন এবং পঞ্চাননের জেঠু সুখদেব, এরা দুজন মিলে আদি গঙ্গার তীরে বসবাস শুরু করেন। এবং সেই যে অঞ্চলটাই তারা বসবাস করত, সেখানে মালো, কৈবর্ত এই শ্রেণীর মানুষের সংখ্যা বেশি ছিল। এবং ব্রাহ্মণ বলতে গেলে ওই একটি বংশের এই পঞ্চাননই কিন্তু ব্রাহ্মণ ছিল। ফলে কি হতো, সবাই তাকে ঠাকুর মশাই বলতো। এবং এই পঞ্চানন কর্মসূত্রে দেখা যাচ্ছে যে সেই সময়ে যখন গঙ্গার ঘাটে যখন জাহাজ এসে বসতো, সেই সমস্ত জাহাজে রসদের সরবরাহ করতো এই পঞ্চানন। এবং তার যে রেজিস্ট্রেশন হতো, নামের যে রেজিস্ট্রেশন হতো, সেখানে লেখা থাকতো পঞ্চানন টেগর। সেই থেকেই এই টেগর বংশ বা এই ঠাকুর বংশের উৎপত্তি হয়। তাহলে পঞ্চানন কুশারী থেকে পঞ্চানন ঠাকুর হলো। এই পঞ্চানন ঠাকুরের দুই পুত্র জয়রাম এবং রাম সন্তোষ,
জয়রামের বড় পুত্র নীলমণি, নীলমণির যে 4 পুত্র রামলোচন, রামমণি, রামবল্লভ এবং কমলমণি। এদের মধ্যে রামলোচন ছিলেন নিঃসন্তান, মানে বড় পুত্র। রামমণির পুত্র দ্বারকানাথ হলেও তাকে কিন্তু দত্তক নিয়েছেন নীলমণির বড় পুত্র রামলোচন। এই রামলোচনই দ্বারকানাথের রামলোচনেরই সমস্ত পারিবারিক সম্পত্তি দ্বারকানাথ পরবর্তীকালে দেখাশোনা করেন এবং ঠাকুর বংশের পরবর্তী ধারা ক্রমশ প্রবর্ধিত হয়। এই ছিল ঠাকুর বংশের উৎপত্তি। কেন তারা পিরালি ব্রাহ্মণ? তাহলে এখানে কিন্তু স্পষ্ট একটি বিষয় যে রবীন্দ্রনাথ ঠাকুররা কিন্তু পিরালি ব্রাহ্মণ যে সুখদেবের বা ওই যে শাখাটা মূল যারা পিরালি হয়েছিল তাদের সরাসরি যুক্ত নয়, তাদের মাতৃকুল থেকে যুক্ত। এবং মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ হিসাবে যাকে পাওয়া যাচ্ছে ভট্টনারায়ণ, তিনি কিন্তু বর্ধমানের নিবাসী ছিলেন। কেমন লাগলো আজকের এই আলোচনা? আপনাদের জন্যই নিয়ে এসেছি। জানি আজকের আলোচনাটা খুব খটোমটো, হয়তো সবার ভালো লাগবে না, সবাই শুনতে চাইবেন না, কিন্তু কিছু মানুষ এটা জানতে চান, আমি জানি। সেরকম ইচ্ছা অনেকেই প্রকাশ করেছিলেন। তো সেই সব ভেবে বা আমারও মনে হলো যে হ্যাঁ, এটা বলা দরকার, আমাদের বাঙালিদের জানা দরকার রবি ঠাকুর কোথা থেকে এসেছেন, তার পূর্বপুরুষদের পরিচয়। আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই থাক।